আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন নিয়ে। ইংরেজিতে তোমাদের সেকেন্ড পেপারে ট্যাগ কোশ্চেন আসে। এখন এই ট্যাগ কোশ্চেনের কিছু সহজ নিয়ম পার্ট 1-এ আলোচনা করব এবং কিছু হার্ড ট্যাগ কোশ্চেন এগুলো আমরা পার্ট 2-তে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে প্রথমে ভাবতে হবে বা জানতে হবে যে আমাদের কাজটা কী। আমাদের কাজ কিন্তু 4টা, ভালো মতো খেয়াল রাখবে, আমাদের কাজ 4টা। তো 4টা কাজের মধ্যে প্রথম কাজ হলো, যদি কোনো লাইনে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা আমরা আনবো, অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে এখানে প্রথমে অক্সিলারি ভার্ব আছে, সেটা আমরা লিখলাম। এই যে ইজ ছিল, ইজ লিখলাম। অ্যান্ড অক্সিলারি ভার্বও তো আগে চিনতে হবে অক্সিলারি ভার্ব কোনগুলা। অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, ডু, ডিড, ডাজ, নিড, মাস্ট, ought টু, ডেয়ার, এভরিথিং। অর্থাৎ এখানে অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে। তো এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে। কী কী বলছি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, ডু, ডিড, ডাজ, নিড, মাস্ট, ought, ডেয়ার। এই শব্দগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমার প্রথম কাজ, আমার কাজ কয়টা? 4টা। আমার প্রথম কাজ হচ্ছে সেগুলোকে এনে লিখা। এখন এই সেন্টেন্সে ইজ ছিল, ইজটা আনি লিখলাম। পরবর্তী কাজ হচ্ছে, সেন্টেন্সটি যদি নেগেটিভ না হয় তাহলে আমরা একটা সংক্ষেপে ইজেন্ট, সংক্ষেপে নট ব্যবহার করব। ইজেন্ট একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করব, অ্যান অ্যাপোস্ট্রফি টি, অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি, অর্থাৎ সংক্ষিপ্ত নট ব্যবহার করব। এটা গেল আমাদের দ্বিতীয় কাজ। কি বলছি? যদি সেন্টেন্সটি নাবোধক না হয়, এখানে কি কোনো নাবোধক শব্দ আছে? নাবোধক শব্দ না থাকলে আমরা এখানে একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করব। যদি নাবোধক শব্দ থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত নটটা ব্যবহার করব না। এখন নাবোধক শব্দ কোনগুলো? নাবোধক শব্দ আমি পাশে দিয়ে লিখে রাখছি। নান, নেভার, নোবডি, নেইদার, নাথিং, ফিউ, লিটল, হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, ব্যাডলি, নো ওয়ান, নাও, নো হোয়ার, নো, নট, রাফলি, নর, বেয়ারলি। এই শব্দগুলো হচ্ছে নাবোধক শব্দ। তো এই নাবোধক শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত নটটা ব্যবহার করব না। এটা গেল আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করা। সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। এখন সাবজেক্টকে ইট, ইট নিজেই প্রোনাউন। যদি একটা প্রোনাউন থাকে তো আমরা প্রোনাউন কি বাংলাতে বলে সর্বনাম, নামের পরিবর্তে যেটা আমরা ডাকি। যেমন বাংলাতে আমরা বলবো তিনি, ওরা, তারা, সে, এগুলা। এবার এগুলোকে ইংলিশে কনভার্ট করে হি, শি, ইট, দেয়ার, দে, এই শব্দগুলো আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। যদি ছেলে হয় হি ব্যবহার করব, যদি মেয়ে বোঝায় তো সি ব্যবহার করব, যদি বস্তু বা অবস্তুগত কোনো কিছু বোঝায় ইট ব্যবহার করব। আমরা আলোচনা করব কোথায় কোনটা ব্যবহার করি। যদি সাবজেক্ট প্লুরাল কোনো কিছু বোঝায়, প্লুরাল মানে অনেক, বহু বচন বোঝায়, তাহলে আমরা দে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করব। তো প্রোনাউন থাকলে প্রোনাউনই বসাই দিব। তাহলে ইট আছে, আমরা ইট বসাই দিলাম। তৃতীয় কাজ শেষ। চতুর্থ কাজ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। পুরাটা লিখলাম, প্রশ্নবোধক চিহ্নটা না দিলে কেটে দিবে। ওরাও প্রশ্নে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেয়। সো আমরাও উত্তরটা লেখার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক টিচারই প্রশ্নবোধক চিহ্নটা না দিলে কেটে দেয়। তাহলে এই কোশ্চেন মার্কটা আমাদের অবশ্যই দিতে হবে। তা আমি আবার বলি, আমাদের কাজ 4টা। প্রথম কাজ হচ্ছে যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটা আনব। দ্বিতীয় কাজ হচ্ছে সেন্টেন্সটি যদি নাবোধক না হয় তাহলে আমরা একটা সংক্ষিপ্ত নট লিখব। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করব। চতুর্থ কাজ হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। সামনের দিকে যাই, আরও ক্লিয়ার হবে। বোথ আর রেসপন্সিবল। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর, তা আমরা সেটা ব্যবহার করব, এই আর। এরপরে অক্সিলারি ভার্ব থাকলে ব্যবহার করছি, আর না থাকলে ডু, ডিড, ডাজ, তিনটার একটা বসাবো। সেটা হচ্ছে মেইন ভার্ব অনুযায়ী।
যদি অক্সিলারি ভার্ব না থাকে মেইন ভার্ব তো থাকবে। মেইন ভার্ব অনুযায়ী ডু, ডিড, ডাজ। মেইন ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে ডু, মেইন ভার্বে প্রেজেন্টেই আছে তবে সাথে এস বা ইএস থাকলে ডাজ। মেইন ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে ডিড ব্যবহার করব ওই অক্সিলারি ভার্বটি জায়গায়, যদিও অক্সিলারি ভার্ব না থাকে। এখন এখানে আর ছিল, আমরা আর ব্যবহার করছি। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, এটা যদি নাবোধক না হয় তাহলে আমরা একটা সংক্ষিপ্ত এন কমা টি নট ব্যবহার করব। এর পরবর্তী কাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রনাউন। সাবজেক্ট হচ্ছে বোথ, বোথ মানে উভয়। উভয় দ্বারা কি বুঝাইছে? প্লুরাল ফর্ম বুঝাইছে, মানে অনেক অনেক বহু বচন বুঝাইছে, বহু কিছু বুঝাইছে। বোথ আর রেসপন্সিবল, তারা উভয়ই দায়ী। তাহলে উভয় বুঝাইছে। আমি তো এখানে ছেলে হইলে নাহি, মেয়ে হইলে সি, যদি কোনো বস্তু বা বস্তুগত কিছু হয় তাহলে ইট ব্যবহার করব। যেহেতু উভয় বুঝাইছে দে ব্যবহার করব, আরেন্ট দে। এরপরে চতুর্থ কাজ প্রশ্নবোধক চিহ্ন। দেখো, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, কোনো অক্সিলারি ভার্ব আছে? am is are, was were, have as had, may might, can could, shall should, will would, do did does need must ought এরকম কোনো শব্দই এখানে নাই। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো আমি লিখিনি, তবে আমি ভিডিওতে দিয়ে দিব। এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে ব্যবহার করো, না থাকলে বলছিলাম মেইন ভার্ব দেখব। মেইন ভার্ব এখানে শাইন্স, তাহলে এই মেইন ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে ডু, মেইন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তো ডাজ। যেহেতু মেইন ভার্বের সাথে এস বা ইএস আছে সো ডাজ ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। দ্বিতীয় কাজ হচ্ছে কোনো নাবোধক শব্দই নেই। নাবোধক শব্দ না থাকাতে আমরা সংক্ষিপ্ত একটা নট ব্যবহার করব। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দ্য মুন। দ্য মুন কি? চাঁদ। আছে কয়টি? একটি। হি লিখবো? ছেলে হইলেই নাহি, মুন তো আর ছেলে না। তাহলে সি লিখবো? না, মুন তো আর মেয়ে না। তুমি চাঁদের মতো বললো, চাঁদ কিন্তু সি হয় না। তাহলে এখানে আমরা মুনকে কি লিখতে পারি? ইট লিখতে পারি। ইট, এটি, এটি। তাহলে ডাজেন্ট ইট। এভরিবডি লাভস ফ্লাওয়ার, আমরা দেখতেছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বটা আছে লাভস। তাহলে বসার কথা কি? ডাজ। ধরো লিখলামই ডাজ। এরপরে কোনো নাবোধক শব্দ নাই, আমি একটা সংক্ষিপ্ত নট দিলাম। তারপরে এভরিবডি, যে কোনো বডি থাকলে আমরা কি লিখব? দে লিখব। এভরিবডি সবাই বুঝাইছে না, প্লুরাল ফর্ম, তাহলে আমরা দে দিব। এবার আসো, এখানে একটা ব্যাপার আছে, দের পূর্বে শুধুমাত্র হ্যাভ, ডু, আর, অয়ার এগুলো বসবে। এখন এখানে তো দের পূর্বে আমি ডাজ বসাই দিছি, তাহলে ডাজ বসার কথা থাকলেও বসবে না। কি বসবে? ডাজ বা ডিডের পরিবর্তে ডু বসবে। তাহলে আমরা এখানে ডাজ দেব না, এখানে হবে ডু। তাহলে এটা হয়ে যাবে মূলত ডোন্ট দে। তাহলে এখানে একটা ব্যতিক্রম কথা বললাম, সেটা হচ্ছে ডাজ বসার কথা কিন্তু বসবে না। কেন বসবে না? এই যে দে এর আগে ডাজ বসে না, দে এর আগে ডু বসে। এরপরে আসা, দ্য মাদার রোজ ইন হার, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা মেইন ভার্বের দিকে তাকাবো। মেইন ভার্ব রোজ, রাইজের পাস্ট টেন্স, রাইজ ওঠা, রোজ, রোজ হচ্ছে রাইজের পাস্ট টেন্স। তাহলে রোজ পাস্ট টেন্স থাকলে আমরা ডিড ব্যবহার করব, পাস্ট টেন্সে থাকলে ডিড ব্যবহার করব। মেইন ভার্বের দিকে তাকাবো, মেইন ভার্ব যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বটি পাস্ট টেন্সে আছে, ডিড ব্যবহার করব। এখানে দেখলাম প্রেজেন্ট টেন্সে ছিল, এই যে প্রেজেন্ট টেন্সে তবে ভার্বের সাথে এস বাই এস আছে, তাই ডাজ ব্যবহার করছি। আচ্ছা, ওকে। তাহলে এখন মেইন ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই ডিড ব্যবহার করলাম। কোনো নাবোধক শব্দ নাই, তাই সংক্ষিপ্ত একটি নট ব্যবহার করলাম। এরপরে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। সাবজেক্টে কি আছে? দ্য মাদার। দ্য মাদার দ্বারা বোঝায় মাতৃত্ব। এখন দ্য মাদার দ্বারা কিন্তু মাকে বুঝায়নি। ঠিক একইভাবে দ্য ফাদার দ্বারা পিতৃত্ব বোঝাবে, পিতার দায়িত্ব, পিতৃত্ব। হ্যাঁ, তো দ্য মাদার দ্বারা মাতৃত্ব, দ্য ব্রাদার দ্বারা ভ্রাতৃত্ব, দ্য সিস্টার দ্বারা কি বোনত্ব? না, বোনত্ব না। দ্য সিস্টার দ্বারা বোন সুলভ বোঝায়। তাহলে এগুলো দ্য মাদার দ্বারা কোনো একটা মহিলাকে নির্দেশ, মানে মাকে নির্দেশ করেনি যে আমি সি লিখে ফেলবো। সি লিখে ফেললে ভুল হয়ে যাবে। শুধু মাদার থাকলে সি লেখা যাবে, কিন্তু দ্য মাদার দ্বারা তো মাতৃত্ব বোঝাচ্ছে, তাই এটা আমরা লিখবো ইট। ইট প্রশ্নবোধক চিহ্ন। ডিডেন্ট ইট, মাতৃত্ব বুঝাইছে, অবস্তুবাচক একটা ব্যাপার, তাই ইট ব্যবহার করবে।
মাদার বুঝাইলে সেই ব্যবহার করতাম। ওকে, আই নিড এ পেন, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, নিড শব্দটা আছে। সাবজেক্টের পরেই ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে এখানে, নিডের পাস্ট ফর্মও কিন্তু নিড। তো বুঝতে হবে এটা কি প্রেজেন্টে আছে না পাস্ট হচ্ছে। আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। তো লাইনটাকে এভাবে মনে করে আমি এটা ধরতে পারি এটি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে নিড যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা ব্যবহার করব ডু, ডু ব্যবহার করব। হ্যাঁ, এরপর হচ্ছে সংক্ষিপ্ত একটা নট ব্যবহার করব। দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে প্রোনাউন আছে, প্রোনাউনটি ব্যবহার করলাম। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ডোন্ট আই। এবার আসো পরবর্তীতে আরেকটা নিড দিছি, আই নিড টু হেল্প ইউ। এখানে দেখো একটা মেইন ভার্ব আছে, তাহলে নিডটা কি? নিডটা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে। কাকে সাহায্য করে? ও মেইন ভার্বকে সাহায্য করে। এর আগের লাইনে দেখো নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি অক্সিলারি ভার্বের মধ্যে নিড আছে, নিড আছে, নিড কিন্তু অক্সিলারি মডেল অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। তাহলে নিড, এখানে আমরা নিড ডিরেক্ট ব্যবহার করব, নিড। কারণ দেখো এখানে কেন নিড ব্যবহার করিনি, এখানে নিডটা মেইন ভার্ব, নট অক্সিলারি ভার্ব। এখানে মেইন ভার্ব একটা আছে হেল্প, সাহায্য করা, তাহলে নিডটা হবে এখানে অক্সিলারি ভার্ব। এটা মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে তো ব্যবহার করি। তো নিডটা যেহেতু অক্সিলারি ভার্বের নাম আছে, তো এখানে অক্সিলারি ভার্ব কেন হয়নি? কারণ এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে নিড ব্যবহার করলাম, কোনো নামবোধক শব্দ নাই, তাই সংক্ষিপ্ত একটি নট। আই ছিল প্রোনাউন, আই ব্যবহার করলাম, প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো লেটস হেল্প হিম, লেটস থাকলে কোনো দিকে না তাকাই মুখস্থ লেগে থাকবা সেলুই, সেলুই। লেটস থাকলেই সেলুই, লেটস থাকলেই সেলুই লিখে ফেলবে। এবার আসো লুক অ্যাট দ্য পিকচার। দেখো ভার্ব দিয়ে লাইন শুরু হয়েছে, এতক্ষণ সাবজেক্ট ছিল সামনে, এখন ভার্ব দিয়ে লাইন শুরু হয়েছে। লুক অ্যাট দ্য পিকচার, লুক দেখো। ভার্ব দিয়ে লাইন শুরু হইলে আমরা উইল ইউ, কী লিখবো? উইল ইউ, উইল ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ দিতে দেওয়া যায়। ওন্ট ইউ, ওন্ট ইউ মানে হচ্ছে উইল নট ইউ। উইল নটকে একসাথে ওন্ট বলে, উইল নটকে একসাথে ওন্ট বলে। তো আমরা সাধারণত যদি ইম্পারেটিভ সেন্টেন্স, যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়ে গেলে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হলে আমরা সাথে সাথে কী লিখে ফেলবো? উইল ইউ, সাথে সাথে উইল ইউ লিখে ফেলবো। এখানে দেখো লেট মি ডু ইট, এখানে ছিল লেটস, লেটস থাকলে সেলুই, কিন্তু লেট মি ডু ইট এটা লেটসে পড়েনি যে আমি সেলুই লিখে ফেলবো। এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হইলে উইল ইউ, ভার্ব দিয়ে শুরু হইলে উইল ইউ। ওয়ান হ্যাজ ডান ইট, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, তো হ্যাজ আছে তাই আমরা হ্যাজ লিখে ফেললাম, একটা সংক্ষিপ্ত নট, কারণ এখানে নামবোধক কোনো শব্দ নাই। এরপরে ওয়ান কিন্তু প্রোনাউন, কোথাও যদি ওয়ান থাকে, ওয়ান হ্যাজ ডান ইট, একজন সেটি করে ফেলেছে, এখানে একজন বোঝানো হয়েছে। ওয়ান মানে এক টাকা, একটি, ওইটা না, একজন বোঝানো হয়েছে, তাই হ্যাজন্ট ওয়ান। অর্থাৎ ওয়ান যদি সাবজেক্টে থাকে তো ওয়ানই আমরা ব্যবহার করব। অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট, এই কমা থাকলে কমার পরের অংশ আমরা সাধারণত কমা থাকলে কমার পরের অংশ ব্যবহার হয়। ব্যতিক্রম কিছু আছে, আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তাহলে অ্যাজ ইউ সে ইউ ক্যান ডু ইট, আমরা ক্যান নিব, অক্সিলারি ভার্ব ক্যান, কোনো নামবোধক শব্দ নেই, তাই আমরা এখানে সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। ইউ ছিল, ইউ টু প্রোনাউন, প্রোনাউনই। প্রোনাউন বুঝতেছো তো? প্রোনাউন কোনগুলো? নামের পরিবর্তে যা ব্যবহার করি, ইউ, হি, শি, দে, ইট, দেয়ার, ওয়ান, এসব শব্দগুলো সাধারণত প্রোনাউন, আর এইগুলোই আমরা ব্যবহার করব। ট্যাগ কোশ্চেনে এই কয়েকটাই, কী কী বলছি? হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার, এই কয়েকটা একটু বেশি ব্যবহার হবে, হ্যাঁ, এগুলো খেয়াল রাখবে। তাহলে ওয়ান থাকলে ওয়ান ব্যবহার করলাম, আর এখানে ইউ ছিল, ইউ ব্যবহার করছি। এবার ওয়ান লাই বিগেটস 100 লাইস, এখানে অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব হচ্ছে বিগেট। ওয়ান লাই হয়ে উঠে, বিগেটস হয়ে উঠছে, তাহলে বিগেট মেইন ভার্বের সাথে এস আছে, তো আমরা ডাস ব্যবহার করলাম। ওকে, কোনো নাবোধক শব্দ নেই, তাহলে আমরা সংক্ষিপ্ত একটা নট ব্যবহার করলাম। তারপর দেখো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ওয়ান লাই, ওয়ান না কিন্তু ওয়ান লাই, একটি মিথ্যে কথা। এখানে কিন্তু ওয়ানই ব্যবহার হবে না, একটি মিথ্যা কথা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বুঝে ফেলতে হবে, সাবজেক্ট কি? ওয়ানই সাবজেক্ট, এখানে ওয়ান সাবজেক্ট ছিল,
ওয়ান হ্যাজ ডান ইট, একজন সেটি করেছে। আর এখানে আছে ওয়ান লাই, একটি মিথ্যা কথা। আর এটা অবস্তুবাচক, অবস্তুবাচক শব্দের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আমি আবার বলি, ওয়ান থাকলে ওয়ান ব্যবহার করলাম, কিন্তু ওয়ান লাই সাবজেক্টে কে আছে? সাবজেক্ট এখানে দেখো ওয়ান ছিল, এরপরে একটা ভার্ব শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ওয়ান লাই হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব। তো সাবজেক্ট হচ্ছে ওয়ান লাই, একটি মিথ্যা কথা। একটি মিথ্যা কথা শতটা মিথ্যা কথায় পরিণত হয়। তো এখানে দেখো এই ওয়ান লাইটা হচ্ছে সাবজেক্ট, একটি মিথ্যা কথা, তাই আমরা এটাকে ইট ব্যবহার করছি। একজন না, একজন বুঝলে ওয়ানই ব্যবহার হইতো। ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, এখানে দেখো এই কোনো অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বের সাথে এস বাই এস আছে। মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা কি ব্যবহার করি? ডাজ ব্যবহার করি, আমরা ডাজ ব্যবহার করি। এরপরে দেখো তো এখানে কোনো নাবোধক শব্দ আছে? নাই, তো আমরা একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করছি। তারপর এখানে দেখো সংক্ষিপ্ত নট না, ব্যবহার করা যাবে না, বলো তো কেন? হার্ডলি শব্দটা আছে। হার্ডলি শব্দটা হচ্ছে দেখো নাবোধক, এখানে লেখা আছে হার্ডলি শব্দটা, হার্ডলি শব্দটা নাবোধক, তাই আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করব না। মেন ভার্বের সাথে এস বাই এস আছে, তাই ডাজ ব্যবহার করছি। মানুষ সহজ, এখানে ম্যান দ্বারা কী বুঝেছে? মানুষ। হ্যাঁ, তাহলে মানুষের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। এর ব্যতিক্রম আছে যে মানুষের ক্ষেত্রে দেও ব্যবহার করা যায়। এখানে যদি ডাজ হি বা ডাজ দে দিতাম, তবে ডাজ দে হয় না, ডু দে হয়। আমি একটু আগে পড়ছি, দে এর আগে ডাজ হয় না, ডু দে দিতে হয়। তাহলে যদি এখানে ডু দে দিই হবে, তবে এর থেকেও বেটার হয় ডাজ হি দেওয়া। ডাজ আছে ব্যবহার করলাম, ম্যানের পরিবর্তে হি ব্যবহার করলাম, কারণ মানুষ মিথ্যাবাদীকে সহজে বিশ্বাস করে না। এই হার্ডলি নাবোধক কেমন হইলো? কম, সহজে, একদম কম কিছু বোঝায়, ছোট কিছু বোঝায়, তখন এটাকে নাবোধকই বলে। তো হার্ডলি নাবোধক, আচ্ছা আমরা নট দিইনি, বিলিভসের ডাজ দিছি, ম্যানের পরিবর্তে হি ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমরা অন্য কি দিতে পারতাম? অন্য দিতে পারতাম ডাজ দে, তবে ডাজ হইতো না, ডু দে, ডু দে দিতে পারতাম, কারণ ম্যানের পরিবর্তে যেহেতু মানুষ বুঝাইছে বহুবচন, তো আমরা ডু দে দিলেও মিলবে, ডাজ হিতেও মিলবে। তো ডাজ হি দেওয়াটাই বেটার। আই অ্যাম ভেরি লেট, এখানে দেখো অ্যাম আছে, অক্সিলারি ভার্ব অ্যাম দিলাম, এখানে কোনো নট নাই, তো আমরা একটা নট দিলাম, এই জায়গায় হয়নি, অ্যাম নট হয় না, অ্যাম নট হয় না, তো কি হয়? অ্যাম নট যেখানে হওয়ার কথা ওইখানে হয়ে যাবে আরেন্ট, মানে আরেন্ট, আর নট, এই আরেন্ট, অ্যাম নট হয় না, শুধু অ্যাম হইলে হয়তো। তো এখানে নট তো ব্যবহার করতেই হবে, তো অ্যাম নট তো দিতে পারবো না, দিতে হবে কি? আরেন্ট, অ্যাম নট হয় না। আই আছে, আই ব্যবহার করলাম, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আই ইজ এ ওয়ার্ড, আই হচ্ছে একটি শব্দ, আই হলো একটি শব্দ। তাহলে এখানে কি আই দিয়ে কোনো প্রোনাউন বুঝাইছে? মানে আই দিয়ে আমাকে বোঝাইনি, বলছি আই ইজ এ ওয়ার্ড, আই একটি শব্দ। ওকে, ইজ অক্সিলারি ভার্ব ছিল, দিলাম, একটা সংক্ষিপ্ত নটও ব্যবহার করছি, সংক্ষিপ্ত একটা নট ব্যবহার করছি। তারপর হচ্ছে আই কি? আই দ্বারা কিন্তু আমাকে বুঝাইনি। দেখো আই ইজ এ ওয়ার্ড, আই একটি শব্দ, তাহলে একটি শব্দ, এটি ইট ব্যবহার হবে। কী হবে? যদি আই দিয়ে একজনকে বুঝাইতো, আই দিয়ে আমাকে বুঝাইতো, আই ব্যবহার হইতো, কারণ প্রোনাউন থাকলে প্রোনাউন ব্যবহার হয়, আমরা দেখছি আই থাকলে আই ব্যবহার হয়, কিন্তু এখানে আই দিয়ে আই বুঝায়নি, আই দিয়ে একটি ওয়ার্ড বুঝাইছে। আই দেখো হি ইজ এ প্রোনাউন, এখানে হি দিয়ে হিকে বোঝায়নি, মানে সেকে বোঝায়নি, বলছে হি ইজ এ প্রোনাউন, হি হচ্ছে একটি সর্বনাম। তাহলে হি দিয়ে কি বুঝাইছে? হি দিয়ে কি সে শব্দটা আসছে না? সে একটি প্রোনাউন না, না, হি ইজ এ প্রোনাউন। তাহলে হি দিয়ে একটি শব্দকে মিন করছে, তো একটি শব্দকে মিন করলে এটি ইট ব্যবহার হবে। এখানে হবে ইজ আছে, ইজ ব্যবহার করলাম, সংক্ষিপ্ত নট। এরপরে হি এর পরিবর্তে যদি হি দিয়ে সে বুঝাইতো তাহলে আমরা হি লিখতাম, কিন্তু হি দিয়ে এখানে একটি ওয়ার্ড বুঝাইছে, হি ইজ এ প্রোনাউন, হি হচ্ছে একটি সর্বনাম, তাহলে ইট ব্যবহার করবো, ইট ব্যবহার করবে, ইজন্ট ইট। দেখো হি অ্যাপোস্ট্রফি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে কি হি ইজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে কি ব্যবহার হয়েছে? হি হ্যাজ নাকি হি ইজ? তাহলে এই যে এসের পরিবর্তে এখানে এসে আর কি হতে পারে? হি হ্যাজ অথবা হি ইজ অথবা হি ওয়াজ। তাহলে এখানে কি ব্যবহার হলো? যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে এর আগে হ্যাজ বা হ্যাড ব্যবহার হয়, হ্যাজ বা হ্যাড ব্যবহার হয় ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে। তাহলে এখানে দেখো এই ডান ভার্বের পাস্ট পার্টিসিপল, এর আগে কি ব্যবহার হবে? হ্যাজ বা হ্যাড। যদি এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা ডি দিত তাহলে বুঝতাম হ্যাড ব্যবহার হয়েছে,
আর অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়াতে ইজ আর ওয়াজ না, হ্যাজ ব্যবহার হয়েছে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাজ থাকে, তাহলে এখানে যে এই লুকানো এসটা এটা হচ্ছে হ্যাজ, হ্যাজটা লুকানো। ওকে, তাহলে হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব হ্যাজ ব্যবহার করব, কোনো সংক্ষিপ্ত নট নাই, নট ব্যবহার করবো আর হিটা ব্যবহার করব। দেখো তাহলে হ্যাজ, হ্যাজেন্ট, হি। এরপরে আসো, আই অ্যাপোস্ট্রফি ডি হেল্প ইউ ইফ ইউ কেম হিয়ার, আমি তোমাকে সাহায্য করবো ইফ ইউ কেম হিয়ার, যদি তুমি আসো। দেখো এখানে ভার্বের এই ডিটা দ্বারা কী বুঝেছি, এটা কি ডিড নাকি উড নাকি হ্যাড? তাহলে এখানে হতে পারে কি, হতে পারে হয় হ্যাড নয় উড। তাহলে এটা যদি আমি বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এর আগে হ্যাড বসে, আর না হলে উড বসবে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা নাই, হেল্পের পাস্ট পার্টিসিপল এসে হেল্পড, তাহলে এখানে কি হেল্পড আছে? হেল্প থাকলে এটা ডিড হয়ে যাবে। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ডিড, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে হ্যাজ, নতুবা ইজ বা ওয়াজ। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাই এটা উড, WOULD, উড। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ডিড হইতো। তাহলে এই যে লুকানো আছে এটা কি ডিড না উড? যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটি, তাহলে এর আগে আছে উড আছে। পাস্ট পার্টিসিপল হেল্পড হইলে ডিড থাকতো, তাহলে হ্যাড থাকলো, যদি হেল্প থাকতো তাহলে এখানে থাকতো হ্যাড। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম থাকাতে এখন ব্যবহার হবে উড, তাহলে উডটা লুকানো আছে, আর উড একটি অক্সিলারি ভার্ব, তাই আমরা এখানে দিব WOULD, উড। কোনো সংক্ষিপ্ত নট নাবোধক শব্দ নেই, তাই আমরা সংক্ষিপ্ত একটি নট ব্যবহার করলাম। এরপরে আই তো প্রোনাউন হিসেবেই আছে, উডেন্ট আই, উডেন্ট আই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। তো এখানে মানুষ বুঝাইছে, ইজ ছিল, ইজ ব্যবহার করলাম, ধরো ইজ ছিল, ইজ ব্যবহার করলাম, সংক্ষিপ্ত কোনো নট নাই, আমরা নট ব্যবহার করলাম। তারপর হচ্ছে ম্যান, ম্যানের পরিবর্তে আমরা এর আগেও ব্যবহার করেছিলাম হি। আমি যদি ইজেন্ট হি দিই হয়, ইজেন্ট হি দিলে হয়, আর না হয় কি দিতে পারি, আর না হয় কি দিতে পারি। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, কারণ অনেকে বলে এখানে আরেন্ট দে হবে, আরেন্ট দে হবে, অনেকে বলে ইজেন্ট হি হবে। তো এই ক্ষেত্রে ইজেন্ট হিটা সর্বজন গ্রাহ্য, সবাই এই বিষয়ে একমত আছে। আবার আরেন্ট দে, যেটা আরেন্ট দে এর ব্যাপারেও অনেকে আছে আরেন্ট দে। এখন স্যার এখানে আর পাইলেন কোথায়? অক্সিলারি ভার্ব ইজ ছিল, ওকে আমি ধরো ইজি লিখলাম, নট নাই নট লিখলাম, ম্যান মানুষ বুঝাইছে দেই লিখলাম, হইলো। আমি এখানেও বলছি ডাজ হির জায়গায় যদি আমি ডাজ ডু দে দিতাম তাও হইতো। ডু কেন? কারণ দে এর আগে আবার ডাজ হয় না, তাহলে ডু দে দিলেও হইতো বলছি, তবে ডাজ হি দেওয়াটা সুন্দর। ঠিক এখানেও ইজেন্ট হি দেওয়াটাই সুন্দর, ম্যানের পরিবর্তে হি দিলাম। কিন্তু ম্যানের পরিবর্তে যদি দে দিই, দে এর আগে আবার কি হয় না, ইজ হয় না। আমি এখানে লিখছি দে এর আগে এম বা ইজ যদি বসার কথা ছিল কিন্তু বসবে না, কি হয়ে যাবে সেটি আর হয়ে যাবে। তাহলে এই ইজটা যদি আমি দে দিই তাহলে ওই ইজটা থাকবে না, ইজটা হয়ে যাবে আর, কারণ দে এর আগে ইজ হয় না। আচ্ছা লাইন অনুযায়ী ইজ ছিল, ইজ বসার কথা, ম্যানের পরিবর্তে আমি দেই দিলাম, তাহলে ইজ হয় না দে এর আগে, তাহলে সেটি কী হয়ে যাবে, আর হয়ে যাবে। আর এমনিতে যদি ইজ আছে ইজ দিই, নট নাই নট দিলাম, ম্যানের পরিবর্তে হি দিলাম, এটাও হইল, এটাও হবে, তবে ওইটা বেশি গ্রহণযোগ্য, এটাও হবে। কেউ যদি বলে এটা ভুল, না এটাও ঠিক, এটাও ঠিক। মানুষ আমি প্লুরাল ফর্ম চিন্তা করলে এটা ঠিক আছে। আর মানুষকে যদি আমি হি দিয়ে তুলনা করি, পুরুষের সাথে তুলনা করি, তখন কিন্তু ইজেন্ট হি হয়। পরবর্তী পার্ট থেকে আমরা একটু ব্যতিক্রম কিছু আলোচনার চেষ্টা করব, আশা করি সাথে থাকবে। আল্লাহ হাফেজ।